This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঙালি ঘরের সব বাবা মায়েরাই চায় তার সন্তান যেন দুধে ভাতে থাকে, মানে সুস্থ সবল থাকে, ভালো করে পড়াশোনা করে, ভালো পরিবেশে বড় হয়। কিন্তু এখন না এটা একটা প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়িয়েছে, সত্যি কি ভালো পরিবেশ চায় আজকালকার বাবা মায়েরা? কারণ একটা ঘটনার কথা আপনাদেরকে বলবো, তাহলে এই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে কেন এখন এই ভালো থাকাটা একটা প্রশ্ন চিহ্ন। বউয়ের সঙ্গে বনি বানা হয়নি, 10 বছরের ছেলেকে ভারত বাংলাদেশ সীমান্তে ছেড়ে দিয়ে চলে এসছে বাবা। সেই শিশু মনে কি প্রভাব পড়বে ভেবে দেখেছেন তারা? ওই যে হেঁটে আসছে যে ছেলেটা, যার গায়ে কমলা রঙের হুডি, শরীরে জড়তা, সেই ছেলেটাই অভাগা। সেই ছেলেটাকেই সীমান্তে ফেলে গেছেন বাবা। বসিরহাটের মাটিয়ার বাসিন্দা ঘোষ দম্পতি স্বামী স্ত্রীর ঝগড়ায় কাকচিল বসতে পারে না বাড়িতে। রোজ কিছু না কিছু খিটিমিটি লেগেই থাকে সংসারে। চোখের সামনে বাবা মাকে লড়ে যেতে দেখে ছেলেটা, কিন্তু তারপর জামাকাপড় যত্ন করে ব্যাগে ভরেন বাবা। ছেলের চুল আঁচড়ে জামাকাপড় পরিয়ে ছেলের হাত ধরে বাবা বেরোন বাড়ি থেকে। 10 বছরের ছেলেটা কি ভেবেছিল, কি বলেছিলেন তাকে বাবা? ছেলেটা কি মনে মনে 7 সমুদ্র পাড়ি দিচ্ছিল? ভাবছিল অনেক দিনের ইচ্ছে পূরণ হচ্ছে, বেড়াতে যাচ্ছে। শিশু মনের ভুল ভাঙতে সময় লাগেনি। অন্ধকার ঘুটঘুটতে এক জায়গায় হাত ছেড়ে বাবা চলে যাওয়ার পরেই ছেলেটা বুঝতে পারে সে একা। মাথার ওপর আকাশ, পায়ের নিচে মাটি, আর সামনে কাঁটা তার। অচেনা অজানা এক জায়গায় সে একদম একলা। দশ বছরের ছেলেটাকে ফেলে যান বাবা, ফেলে যান বসিরহাটের প্রসন্নকাঠি সীমান্তে। ভারত বাংলাদেশ সীমান্তের খুব কাছে। কাঁদতে থাকে ছেলে, কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসেন প্রসন্নকাঠির মানুষ। তারপর ছেলেটাকে পুলিশের হাতে তুলে দেয় প্রসন্নকাঠি। বাচ্চার কাছ থেকে কথা বলে শুনতে পাই যে তাদের বাবা মার মধ্যে সম্পর্কের একটা ভাঙন ঘটেছে এবং বাচ্চাটা তাদের কাছে বোঝা হয়ে গেছে এবং সেই জন্য বাচ্চার প্রতি তাদের অবহেলা। এরপর পুলিশ ঘরের ছেলেকে ঘরে ফেরানোর চেষ্টা করছে, সেটাই স্বাভাবিক। কিন্তু তারপর কোন মুখে কোলের ছেলেকে কোলে তুলবেন বাপমা? তাকাতে পারবেন চোখের দিকে? অক্টোবর 2025 কিছু নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। যেসব স্বামী স্ত্রী দাম্পত্য কলহে সন্তানকে অবহেলা করেন, সেই সব দম্পতিকে সতর্ক করে কলকাতা হাইকোর্ট। আদালত বলে দেয় আগে সন্তানের ভবিষ্যৎ, পরে ডিভোর্স। তারপরেও প্রভাগা বোঝাচ্ছে বাপমায়েরা কখনো কখনো বোধহয় পাষাণও হন। খুব বেশি দিন আগের কথা নয়, গত আগস্ট মাসে খবরের হেডলাইন হয় এক শিশুর মর্মান্তিক পরিণতি। খবরের কাগজ লেখে ঝগড়ায় ব্যস্ত বাবা মা, বাড়ির সকলের অলক্ষ্যে পুকুরে ডুবে মারা গেল 4 বছরের শিশু। কি হয়েছিল? মেদিনীপুরের এক দম্পতি রোজকার মতো ঝগড়া করছিলেন। খেয়াল করেননি বাবা মাকে ঝগড়া করতে দেখে কুঁকড়ে যাচ্ছে মেয়ে। 4 বছরের ছোট্ট মেয়েটা বাবা মার অলক্ষ্যে বাড়ির বাইরে যায়, ছোট্ট ছোট্ট পায়ে গুটি গুটি পৌঁছয় বাড়ির পাশের পুকুর ঘাটে। তারপর কখন কিভাবে যেন পুকুরে পড়ে যায় 4 বছরের মেয়েটা। যখন বাবা মায়ের টনক নড়ে, তখন মেয়েটাকে কেড়ে নিয়েছে মৃত্যু। মেদিনীপুরের পর বসিরহাট, বাবা মায়ের ঝগড়া শিকার আরও এক শৈশব। অভাগা ছেলেটা ফ্যাল ফ্যাল করে তাই তাকিয়ে থাকে। ভবিষ্যৎ আন্দাজ করতে পারে কি? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। ঠাকুর ঘরে কে? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে এই রাস পূর্ণিমার দিন মতুয়ার ঠাকুর বাড়িতে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরের প্রতিবাদে যে মিছিল করেছিলেন, সেখানে মতুয়াদের একটা অংশ ছিল এবং তৃণমূল দাবি করেছে মতুয়ারা এসআইআরের বিরোধিতায় তৃণমূলের পাশে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সত্যিই কি মতুয়ারা এসআইআরের বিরোধিতা করছে? তারা কি তৃণমূলকে সমর্থন করছে বা তৃণমূলের পাশে আছে, নাকি বিজেপি এই এসআইআরকে নিয়েই মতুয়াদের মন জয়ের ক্ষেত্রে একটা অনুঘটক পেয়ে যাচ্ছে? নিঃশর্ত নাগরিকত্ব চাই। এক কাপড়ে বাংলাদেশ থেকে চলে এসেছি, প্রাণের ভয়। আমরা সেই কাগজপত্র কোথায় পাবো? স্পষ্ট কথা, বিনা শর্তে নাগরিকত্ব লাগবে। এক কাপড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে আসতে বাধ্য হওয়া মতুয়াদের এই বার্তায় কি পোয়া 12 তৃণমূলের? আপনারা দেখেছেন এই বাংলাদেশি ঘোষণা
তথা এই বাংলাদেশি কাগজ নিয়ে যে নাগরিকত্ব বা বাংলাদেশি মানে কোনো শর্ত যে চাপিয়ে দিচ্ছে, আমরা সেই শর্তের বিরুদ্ধে। এরা মমতা বালা ঠাকুরের অনুগামী। তৃণমূলের রাজ্যসভার সাংসদের ডাকে অনশন মঞ্চে সামিল, যে মঞ্চে টাঙানো ব্যানারে পরিষ্কার এসআইআর বিরোধিতার বার্তা। কিন্তু মতুয়াদের একটা অংশ তো বলছেন তারা এসআইআর এর বিরুদ্ধে নন, তাদের একটাই দাবি নিঃশর্ত নাগরিকত্ব। আমাদের 2004 সালে যে অনশন করেছিলেন নিঃশর্ত নাগরিকত্ব, আমরা কোনো ডকুমেন্টস দিতে পারবো না। আমরা যারা এপার বাংলায় চলে এসেছি দেশভাগের বলি হয়ে, তাদেরকে নিঃশর্তভাবেই ভারতীয় নাগরিকত্ব দিতে হবে, এটাই আমাদের দাবি। 3রা সেপ্টেম্বর 2025 নাগরিকত্ব সংশোধনী আইন অর্থাৎ সিএ এর আওতায় নাগরিকত্বের জন্য আবেদন জানানোর সময়সীমা আরও 10 বছর বাড়ায় কেন্দ্রীয় সরকার। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে এসেছেন তাদের নাগরিকত্বের আবেদনের সুযোগ দেওয়া হয়। পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে যারা এসেছেন সেই হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টানরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন বলে গেজেট প্রকাশ করে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। প্রশ্ন ওঠে, তাহলে কি 2026-এর ভোটের আগে মতুয়া মন জয় কয়েক কদম এগিয়ে গেছে বিজেপি? 2014 নয়, 2024 সালের মধ্যে দেশে আসা মতুয়ারা নাগরিকত্বের আবেদন করতে পারবেন, এই আশ্বাস কি মতুয়াদের আরও বিজেপিমুখী করবে? 2021-এ মতুয়া প্রধান 21 আসনে তৃণমূল জেতে 12টি আসন। মতুয়া প্রধান আসনগুলির মধ্যে বিজেপি পেয়েছিল 9টি আসন। 2024-এর লোকসভা ভোটে মতুয়া প্রধান আসনে অ্যাডভান্টেজ ছিল বিজেপির। 2021 আর 2024-এর ভোট কি বোঝায়? মতুয়া সমাজে একটা ব্যালেন্স রয়েছে শাসক বিরোধী দুই পক্ষেরই। সেই ভারসাম্যের রাজনীতি কি আগামী বিধানসভা ভোটেও থাকবে? পশ্চিমবঙ্গে অন্তত 1,80,00,000 মতুয়া ভোটার রয়েছেন। সেই ভোটারদের নিয়ে টানাটানি করতেই কি মমতা বালার অনশন মঞ্চের পাল্টা মঞ্চ বাঁধলেন শান্তনু ঠাকুর? বনগাঁ সাংসদের দাবি, এসআইআরে একজন মতুয়াও মুশকিলে পড়বেন না, মুশকিল হবে না নাগরিকত্ব পেতে। ভোট করে বলছি, আমার সমাজের মানুষ একটা মানুষও বাংলাদেশে ফেরত যাবে না। আজকের গ্যারান্টি, মোদী সরকারের গ্যারান্টি। একটা মানুষ ওখানে যায়, আমাকে সামনে নিয়ে আপনারা বিচার করবেন, আপনাদের উপর ছেড়ে দিলেন। নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু বিজেপির তরি ভেড়াতে চাইছেন বিধানসভার ঘাটে। তাই যে সিএএ এবং এসআইআরকে এক সুতোয় গাঁথতে চাইছে তৃণমূল, সেই সুতো কেটে দিতে চাইছেন শান্তনু। কুচক্রীরা এই বক্তব্যের অপব্যাখ্যা দিচ্ছে, তাদেরকে ধরুন, যা করবার করুন, তাদের রাস্তায় ধরে। কোথায় পেলি তুই এই কথা? তোর জবাব দিতে। মতুয়া মনে এসআইআর এর জুজু কাটাতে শান্তনু ঠাকুর পাল্টা কর্মসূচি নিয়েছেন। তৃণমূল সেই কর্মসূচিকে পাত্তা দিচ্ছে না, বরং শান্তনু ঠাকুরের যাবতীয় কাজকর্ম ভাঁওতা বলছে। এটা কোনো কথা হলো? মতুয়া সম্প্রদায়ের মানুষ যারাই অনশন করছেন তারা তো হিন্দু। এই এসআইআর ইত্যাদি আনুষঙ্গিক বিষয়ের নামে যে বিপদটা বিজেপি তৈরি করছে সেটা তাদের উপরও নেমে আসছে বিনা মেঘে বজ্রপাতের মতো। সব থেকে সত্যি কথাটা বোধহয় শান্তনু ঠাকুরই বলছেন। রাজনৈতিক অপশক্তি যাতে আমাদের শক্তিকে ভেঙে না দিতে পারে, তার জন্য রাজনৈতিক শক্তিকে আমাদের ব্যবহার করতে হবে না। রাজনৈতিক শক্তি যেন আমাদের ব্যবহার না করে ফেলে। পরিষ্কার কথা। কতটুকু করব, আমার সমাজের জন্য করব, তার জন্য রাজনীতিতে যেতে গেলে রাজনীতি করতে হবে। মতুয়া ছাড়া রাজনীতি চলবে না, তাই রাজনীতি মতুয়াময়। 2026-এ ঠাকুর ঘরে কে থাকবে তা নিশ্চিত করতে ঠাকুরনগরের ঠাকুর বাড়ি আপাতত নারদ জমছে। দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজর, কিন্তু সুজন যদি না হয় বা সুজন যদি বদলে যায়, বলছি শান্তনু ঠাকুর এবং সুব্রত ঠাকুরের কথা। দুই ভাই, একজন বিজেপি সাংসদ আর একজন বিজেপির বিধায়ক, দুজনেই শ্রদ্ধেয় মতুয়াদের ঠাকুরবাড়ির গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু দুজনের আপাতত পথটা আলাদা। শান্তনু ঠাকুরের ছায়া থেকে বেরিয়ে এসে নতুন আলাদা করে মতুয়া সংঘ করছেন সুব্রত ঠাকুর। এখন এটা নিয়ে চর্চা চলছে যে তাহলে কি এটা বিজেপির বিধানসভা ভোটের আগে কোনো কৌশল, নাকি দুজনের সত্যি মতপার্থক্যের কারণেই এই পথ আলাদা হয়ে যাওয়া? দুই ভাইয়ের বোঝাপড়ার কি অভাব ঘটল? মিলছে না সুরে সুর, তালে তাল। তৃতীয় মতুয়া মহাসংঘ করেছেন সুব্রত ঠাকুর। ঠাকুরবাড়িতে সংঘ সংখ্যাতে তে মাথা। মতুয়া মহাসংঘে মমতা বালার আলাদা কমিটি, শান্তনু ঠাকুর চালাচ্ছেন মহাসংঘের আলাদা কমিটি।
সুব্রত ঠাকুরও আলাদা কমিটি গড়ে ফেললেন। প্রশ্ন হচ্ছে, মমতা বালা এবং শান্তনু ঠাকুরের আলাদা কমিটি না হয় সহজবোধ্য, কিন্তু বিজেপির বিধায়ক হওয়া সত্ত্বেও কেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ছাতার তলা থেকে বেরোলেন সুব্রত ঠাকুর? ভাইয়ে ভাইয়ে মতপার্থক্যই কি কারণ? যে মত মহাসংঘটা ছিল সেই মত মহাসংঘ ঠিকভাবে পরিচালনা হচ্ছিল না, তার জন্য আমাকে নতুন করে মত মহাসংঘ তৈরি করতে হলো। শান্তনু ঠাকুরের ওই কমিটি আছে, আমার কমিটি আমার মতন করে। শান্তনু ঠাকুরের সঙ্গে বিরোধের কথা সরাসরি মানছেন না সুব্রত, কিন্তু তা সত্ত্বেও শান্তনু ঘনিষ্ঠদের নিয়েই যে তাঁর আপত্তি, সেটা লুকোচ্ছেন না। দুই ভাইয়ের মধ্যে দূরত্ব না, আমার কতগুলো ফোরে যারা আছে, দালাল আছে, তাদের নিয়ে অসুবিধা, আর সেটা যখন আমি শুধরাতে পারলাম না, তার জন্য আমাকে নতুন মত মহাসংঘ তৈরি করতে হবে। মত মহাসংঘের মধ্যে আছে আগের। ফলে কমিটি আলাদা। ঠাকুরনগরের ঠাকুর বাড়িতে নতুন মহাসংঘ কমিটির আবির্ভাব। ভাইয়ের এই আলাদা চলো নীতিকে কিভাবে দেখছেন বিজেপি সাংসদ শান্তনু? এখন একই রেজিস্ট্রেশনের সংগঠন নিয়ে যদি কেউ আমরা গুতগুতি করি, মারামারি করি, তাতে তো কি যায় আসে? মারামারি গুতগুতি করে তো কোনো লাভ নেই, কিন্তু সংগঠন করার অধিকার সকলের আছে। কেন বঞ্চিত হবে সে? আমিও তো চাই না সে বঞ্চিত হোক। সে সংগঠন করে স্ট্রংলি সে উঠে আসুক, আমি চাই। ঘটনা হচ্ছে, কয়েক মাস আগে থেকেই সুব্রত ঠাকুরকে নিয়ে জল্পনা চলছে মতুয়া সমাজে। এমনকি সুব্রত ঠাকুর তৃণমূলে ভিড়তে পারেন বলেও রটেছে। কিন্তু সেই সমস্ত যদির কথা শান্তনু সুব্রত দুজনেই নদীতে ফেলেছেন বরাবর। জল্পনাটা পুরোপুরি ভুয়ো। আমি মোদিজির চিন্তা ভাবনাকে বিশ্বাস করি। এটা একটা টিএমসির অপপ্রচার ছিল। ওরা ভেবেছিল মুকুটমণি অধিকারী টিএমসিতে গেছে, সুব্রত ঠাকুরও যাবে। কিন্তু যা রটে তার কিছুই কি ঘটে না? এসআইআরের জন্য সহযোগিতা শিবির শুরু হয় ঠাকুর বাড়িতে। শান্তনু ঠাকুরের নাট মন্দিরে সহযোগিতা শিবির চালু হতে শুরু হয় বিতর্ক। সুব্রত প্রশ্ন তোলেন নাট মন্দিরে শিবির তৈরির যৌক্তিকতা নিয়ে। সুব্রত ঠাকুরকে সমর্থন করেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর ও তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর। তৃণমূল সাংসদ ও বিধায়ক সুব্রতর পক্ষে দাঁড়ানোতেই কি শান্তনু ঠাকুরের সঙ্গে দূরত্ব তৈরি হয়? ঠাকুরনগরের মুসল পর্বে ঢুকতে নারাজ বিজেপি। অথচ শান্তনু ঠাকুরের সংঘ ছেড়ে মতুয়া মহাসংঘের যে আলাদা কমিটি করলেন সুব্রত, সেই কমিটিই তো বিজেপির অস্বস্তির কারণ। সুব্রত ঠাকুরের আলাদা কমিটির পৃষ্ঠপোষক হিসেবে শুভেন্দু অধিকারীর নাম, উপদেষ্টা হিসেবে অসীম সরকার, স্বপন মজুমদার, অশোক তীর্থনিয়ার মতো বিজেপি নেতাদের নামও রয়েছে। বিজেপিকে ভোট দেয় কারা? ওই যে কাকা মাথায় তিলক কেটেছে, গলায় কাঠের মালা, এরা বিজেপিকে ভোট দেয় কিনা? বহু হিন্দু তারা পর্যন্ত উদ্বেগে পড়ে যাচ্ছেন। ফলে মতুয়া সম্প্রদায় তারা বিপদটা বুঝতে পারছেন বলেই তারাও এতে প্রতিবাদে সরব হয়েছেন। তাহলে কি না চাইলেও ঠাকুরনগরের বিতর্কে বিজেপি জড়িয়ে পড়ছে? তার থেকেও বড় প্রশ্ন, বিধানসভা ভোটের আগে শান্তনু সুব্রতর আলাদা চলো নীতিতে তাদের অনুগামীরা কি বিভ্রান্ত হবেন না? যত মত তত পথ চলতে থাকলে কি ভোটের লাইনে পথ বাঁচতে মুশকিলে পড়বেন না সাধারণ মতুয়ারা? দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা। কাল ছিল ডালখালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে? এই প্রশ্নটা করেছিলেন তো রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু আজকে 2025 সালে দাঁড়িয়ে এই প্রশ্নটা করছে কারা জানেন? রাজ্যের বিরোধী দল বিজেপি। তারা বলছেন যে নিউ টাউনের একটা বড় অংশে নাকি খালি হয়ে যাচ্ছে। এসআইআর হওয়ার পর থেকেই তারা নাকি নেই ওই জায়গায়। আসলে তারা ছিলেন অনুপ্রবেশকারী, সে কারণেই তারা এই মুহূর্তে চলে যাচ্ছেন নিজেদের ডেরা ছেড়ে। বাংলাদেশ, বরিশাল। এখানে কত বছর হয়েছে বিয়ে করে এসেছো তুমি? স্যারের প্রশ্নে গোপন কথা আর গোপন থাকলো না। ভারতীয় পাসপোর্ট, আধার, ভোটার হাতে দাঁড়িয়ে থাকা কাজল কর আসলে বাংলাদেশের নাগরিক। 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। সেই সূত্র ধরেই বাংলাদেশি নাগরিকের পর্দা ফাঁস করলেন বিএলও নিজেই। 1998 অনেক আগে আসছে। যোগাযোগ কিভাবে হলো? আজ আর তথ্য গোপন করেননি কাজল কর, এতদিনে সবটা জানালেন। 1998 সালে 15 বছর বয়সে বাংলাদেশ থেকে পালিয়ে আসেন সুন্দরবনে। সুন্দরবন থেকে কলকাতা, কারখানায় কাজের সূত্রেই প্রেম এবং বিয়ে পূর্ব মেদিনীপুরের কার্তিক করের সঙ্গে। 2002 সালে বিয়ে, 2003 সালের ভোটার লিস্টের নাম ওঠে। পরপর তৈরি হয় আধার কার্ড, পাসপোর্টও। কিন্তু প্রশ্নটা থেকেই গেল, ভারতের নাগরিক না হয়েও কোন দুর্নীতির বলে ভারতীয় পাসপোর্ট হাতে পেয়ে গেলেন? আমার বাবা বাংলাদেশে থাকে, তাই আতঙ্কটা এটা যে বলছে যে বাবার ডকুমেন্টসটা দিতে হবে, এই কারণে একটু ভয় বেশি। কাজল কর 98 সালে কাঁটাতার টপকে ভারতে এসেছেন,
কিন্তু নিউ টাউন 98 সালে নিউ টাউন বলে কিছুই ছিল না। ভোল বদলের পর উঁচু উঁচু বিল্ডিংয়ে, তবে তার আড়ালে নতুন শহরে আছে অনেক বস্তি এলাকা। অভিযোগ মূলত বাংলাদেশিরা অবৈধভাবে এসে বাস করেন এই বস্তিগুলোতে। স্যারের ক্লাস শুরু হতেই ঝুপড়ি ফাঁকা হতে শুরু করেছে। বাংলাদেশ থেকে আসছিল, বাংলাদেশে চলে গেছে। কতজন এরকম এলাকায়? এরা বহুত লোক। এখানে পুরোটাই ফাঁকা। কোন বাড়িটা? এটা পুরোটাই ফাঁকা, এখানে একটা কোনো লোক নেই। 15 ঘরের থেকে এখন বর্তমান 6-7 ঘর আছে, আর বাকি ঘর সব চলে গেছে। এটা তালামারা কেন? চলে গেছে, ভয়ে চলে গেছে। কবে আসবে বলেছে? না। এই বস্তি এলাকার বাংলাদেশিরা মূলত বাড়ি বাড়ি ময়লা সংগ্রহ, রিক্সা চালকের কাজ করেন নিউ টাউন ও রাজারহাট এলাকায়। স্থানীয় নেতাদের মদতেই ভোটার কার্ড করেছেন, ভোটও দিয়েছেন। ভোট দিতে গেছিল, এবারে চলে গেল কেন? চলে গেল ওই যে তোমার হলো যে 2002 সালের ডকুমেন্টস দেখাতে না পারলে, মানে ওদের ছিল না 2002 সালে? না। এই ভোটার কার্ড খুব বানানো সহজ। এখানকার যারা স্থানীয় লোকজন যারা আছে, যারা নেতা কথা যারা আছে, ওই তাদের সাপোর্টের যে সমস্ত অনেক সময় পরিবার। গোটা 10 ফ্যামিলি নাকি তারা চলে গেছে, আমরা জানি না কোথায় গেছে বা কেন গেছে, তবে মানুষ একটা আতঙ্কে আছে। কলকাতার বুকে নিউ টাউনের মতো এলাকায় বস্তি বসিয়ে দিয়েছে রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলিমদেরকে, শুধু ভোটে জেতার জন্যে, চেয়ারে বসার জন্যে। এসআইআর হবে আর মমতা ব্যানার্জি যাবে। কিন্তু যতই ভোটার কার্ড হোক, 2002 এর সঙ্গে কোনো ম্যাচিং পাওয়া যাবে না, দিতে পারবেন না কোনো নথি। তাই তালা পড়ছে নিউ টাউনের একাধিক বস্তির ঘরে। পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতি ও নিউ টাউন থেকে সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। স্যার, বাড়ির দরজায় কড়া নাড়তেই ঝুলি থেকে অনেক বিড়ালি বেরিয়ে পড়ছে। কোথাও বাংলাদেশি নাগরিকদের হাতে ঝুড়ি ঝুড়ি ভোটার কার্ড, কোথাও আবার তৃণমূল বিধায়কের জোড়া ভোটার কার্ড। এই ধরনের অনেক ঘটনা সামনে আসছে। কিন্তু এই যে সব ভোটার কার্ড, তার মূল্য সমান নয়। কেউ ভয়ে, কেউ ভরসায়। স্যার, শুরু হতেই রাজ্যে বিভিন্ন প্রান্তে যে ছবি উঠে আসছে তাতে একটা বিষয় নিশ্চিত, গত 2 দশকে প্রচুর বাংলাদেশি নাগরিক পাকাপাকিভাবে বাংলায় থাকতে শুরু করেছেন। যা এতদিন ছাইচাপা ছিল, স্যার সেটাই প্রকাশ্যে নিয়ে এসেছে। পূর্ব বর্ধমানে কেতুগ্রামের শান্তিনগর গ্রাম, নামের মতোই শান্তি এলাকায়, কিন্তু স্যার আসতেই কয়েকজন ভোটারের মন অশান্ত। 2002 এর ভোটার লিস্টে নাম নেই, ম্যাচিং হচ্ছে না। এতদিন চুপ থাকলেও এখন প্রকাশ্যেই বলছেন বাংলাদেশ থেকে এসেছেন, তাই নাম নেই 2002 এর লিস্টে। লাগে আমরা আসছি এত কষ্ট করে এক দেশের থেকে, আবার কি হবে সেটা আপনারাই জানেন। হ্যাঁ, আমাদের কাগজপাতি তো সবই আছে, আমাদের কোনো কাগজপাতি না থাকা নেই। রেশন কার্ড, ভোটার কার্ড, শ্রমিক কার্ড, আধার কার্ড, তারপরে ভোটার কার্ড, তারপরে সেই স্বাস্থ্য সাথী কার্ড, আমাকে সব কার্ড সবই আছে। যে কি হবে এখন, তো যাই ভোটার কার্ড সবই হয়ে আছে, যদি এটা বন্ধ হয়ে যায়, সরকার থেকে অনুদান পাতাম বা আমরা কোথায় থাকবো কি যাবো, এই নিয়ে একটা টেনশন হয়। বাংলাদেশ থেকে ভারতে এসছি, সরকার জন্য আমাদের যেভাবে এসছি আমাদের জন্য গ্রহণ করে নেয়, আমাদের জন্য নাগরিকত্ব দেয়। অঞ্জলি, জয়ন্তী, সুখদেবদের বিশেষ চিন্তার কিছু নেই, কারণ CAA অনুযায়ী তাদের ভারতীয় নাগরিক হওয়া খুব সহজ, আর সেটাকেই হাতিয়ার করে এবার এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে চাইছে বিজেপি। বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু ভোটাররা ভারতবর্ষে এসছেন, যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই বা বাবার নাম নেই, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাদেরকে CA ফর্ম ফিল আপ করে ভোটার লিস্টে নাম নথিভুক্ত করা যাবে। প্রশ্ন, এতদিন কেন তারা CA-তে আবেদন করলেন না, আর বাংলাদেশ থেকে ভারতে এসে ভারতীয় পরিচয়পত্রই বা এত সহজে পেয়ে গেলেন কিভাবে, কার হাত ধরে? কাসুন দিয়ে আপাতত কেউই ঘাটছেন না, কিন্তু স্থানীয় তৃণমূল নেতা বেজায় রবেই বলছেন নথি না থাকলে তারা তৈরি করে দেবেন। ডকুমেন্টস, যে সমস্ত ডকুমেন্ট 13টা যে ডকুমেন্টস আছে সেই মধ্যে ডকুমেন্টস আমরা টেস্ট করব, যেটা বিজেপি মনে করছে যে অনলাইনভাবে এই নামগুলো বাদ দেবো, আমরা কিন্তু এরকম একটা নামও বাদ দিতে দেবো। নথি তৈরি হয়ে যাবে, কিন্তু সেই নথি ভবিষ্যতে আবার নতুন কোনো বিপদ রেখে আনবে না তো? যারা নিজেরাই স্বীকার করেছেন তারা বাংলাদেশ থেকে এসেছেন, তারা কেন CAA অনুযায়ী পাকাপাকিভাবে ভারতের নাগরিক হয়ে ওঠার চেষ্টা করছেন না? এই ভয় ও আতঙ্ক কি নিজেদের ডেকে আনা নয়? কেতুগ্রাম ব্লক তৃণমূল সভাপতি সব নথি তৈরি করে দেবেন কিভাবে? তার সঙ্গে কি জামুরিয়া তৃণমূল বিধায়কের যোগাযোগ আছে? কারণ এই শাসক বিধায়কের একটি নয়, 2টি ভোটার কার্ড, একটি বাংলার আর একটি উত্তরপ্রদেশের। হরিরাম সিংজির দোষ নয়, আসলে এটা তৃণমূল পার্টির দোষ। এমন একটি পার্টি যার কোনো নীতি নেই, যার কোনো আদর্শ নেই।
সারের গুঁতোতে তারা কুপোকাত হবে। এমএলএ সাহেব যদিও বল ঠেলে দিয়েছে কমিশনের কোর্ট। এখন কিছু বলতে পারবো না, ইলেকশন কমিশন ইনকোয়ারি করুক, যে হবে ওকে। এই ইলেকশন যে কমপ্লেন করেছে ইলেকশন কমিশন ইনকোয়ারি করবে। কারো কাছে ভোটার কার্ড থেকেও তার কোনো মূল্য নেই, আবার কারো কাছে দুটো এপিক কার্ড। স্যারের ক্লাসে চমকের কিন্তু কোনো অভাব নেই। কৌশিক দত্ত ও চন্দ্রশেখর চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, এই এসআইআর আতঙ্ক কি শুধুমাত্র সাধারণ মানুষকেই নাকানি চোবানি খাওয়াচ্ছে? না, নেতারা যারা রয়েছেন তারাও মাঝে মধ্যে নাকানি চোবানি খাচ্ছেন। তেমনই উদাহরণ হচ্ছে বারুইপুরের এক তৃণমূল কাউন্সিলর। ভোটার তালিকায় তিনি তার নামই খুঁজে পাচ্ছিলেন না। তার নাম অবশ্য খুঁজে দিয়েছেন সিপিএম এবং বিজেপি। তারপর কি হলো দেখে নিন। সাধারণ মানুষের সমস্যা দেখতে গিয়েই দেখি আমার যখন নিজের নামটা দেখতে খুঁজছি তখন আমার নিজের নামটাই গেল রব তুলেছিলেন তৃণমূল কাউন্সিলর। 2002-এর ভোটার তালিকায় নাকি নামই নেই। নাম খুঁজতে কি এবার ফেলুদাকে ডাকতে হবে নাকি? 7-5 ভাবতে রহস্য ভেদ করে ফেলেছে সিপিএম বিজেপি। এই দেখুন 35 নম্বর পার্টের 655 কমিটি নাম্বার, নিজেরাও বিভ্রান্ত, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। বারুইপুর পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তাপস ভদ্র। দেখে জটায়ুর কথা মনে পড়ছে না? যাই হোক, এসআইআর এর প্রক্রিয়া শুরু হতে না হতেই 2002-এর ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না বলে বিজেপিকে দুষতে শুরু করেছিলেন তাপস। রাজনৈতিক চক্রান্ত এই করেই কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের যেমন নাম বাতিল করে ভোটার লিস্টে কারচুপি করার চেষ্টা করছে, জনপ্রতিনিধিদের ক্ষেত্রে সেই একই জিনিস হচ্ছে। দিন দুই যেতে না যেতেই তাপস ভদ্রের নাম কিন্তু খুঁজে বের করেছেন বিরোধী নেতারা। তারাই দেখিয়ে দিলেন 2002-এ 104 নম্বর বারুইপুর বিধানসভার 35 নম্বর পার্টে 655 নম্বরে আছে তাপস ভদ্রের নাম। পোর্টালে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে 2002 সালের এই অংশ নম্বর 35-এ 655 জল করছেন নাম ওনার। তাহলে মিথ্যাচার করলেন, নাহলে উনি দেখতে পাননি, মানুষকে বিভ্রান্ত করছেন। ঠিকমতো ভোটার তালিকা না খুঁজে কেন শুধু বিজেপিকে দোষ দেওয়া বলুন তো? এ নিয়ে ভারী চটেছেন বিজেপি নেতারা। 655 নম্বর সিরিয়ালে তাপস ভদ্র, পিতা শ্যামসুন্দর ভদ্র, এপিক নাম্বার লেখা, অংশ 35। তৃণমূল কংগ্রেসের এই যে নতুন দুর্নীতি, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দেওয়া, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাজ। একটা চক্রান্ত চলছে 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আমি জানি না বিজেপি সিপিএম এর লোকদের হাতে কি জাদুকাঠি আছে যে তারা রাতারাতি নামটা খুঁজে পেয়ে গেল। তবে এরকম একটা নয়, বহু ব্যক্তির নামই উধাও হয়ে গেছে। 2002-এর ভোটার তালিকায় নাম তো খুঁজে পাওয়া গেল, কিন্তু রহস্য ভেদের পরে তাপস ভদ্র আর সামনে আসেননি, একেবারে ভ্যানিশ। জরুরি হলেও প্রতিক্রিয়া পাওয়া যায়নি তৃণমূল কাউন্সিলরের। তবে আমাদের চেষ্টা চলবে, যদি তাকে খুঁজে পাওয়া যায়। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। যারা ফুটবল ভালোবাসেন তারা জানেন ইতালির ডিফেন্স বিশ্ববিখ্যাত। মানে ইতালির ফুটবলের ডিফেন্ডাররা তারা মাছি পর্যন্ত গলতে দেন না। এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে দেখেও অনেকটা সেরকমই মনে হচ্ছে। অনেকেই বলছেন যে তারাও এই ইতালির ডিফেন্স দেখে শিক্ষা নিচ্ছেন। তার কারণ বিএলওরা যখন তাদের কাজ করছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদেরকে ছায়ার মতো অনুসরণ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। অনেকটা ওই অ্যাডের মতো, wherever you go our network follows। এখানেও সেই কাণ্ডই ঘটছে। আসলে এই তৃণমূল কংগ্রেসের অনুসরণ করা যে সমস্ত বিএলওরা রয়েছেন তাদের নিয়েই এই খবর। কাতানোচিও ইতালীয় ভাষায়, যার অর্থ দরজায় আগল। 6-এর দশকে ইতালির বিখ্যাত ক্লাব ইন্টার মিলান গোলের পর গোল খাচ্ছিল, তাই তাদের আর্জেন্টাইন কোচ হেলেনিও হেরেরা কৌশল বদলান। কাতানোচিও কৌশলে ভর করেই ইউরোপিয়ান সার্কিটে দারুণ সাফল্য পায় ইন্টার। কড়া ম্যান মার্কিংই যার মূল স্ট্র্যাটেজি। ভোটার তালিকায় নিবিড় সমীক্ষার কাজেও যেন কাতানোচিও কৌশলই প্রয়োগ করছে তৃণমূল। হুগলির খানাকুলের মারোখানা পঞ্চায়েত এলাকার 292 নম্বর বুথের ছবি এটা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিএলও শরীফুল মোল্লা হক বাড়ি বাড়ি যাচ্ছেন ভোটার তালিকা যাচাই করতে। পিছনে পিছনে ঝান্ডা হাতে তৃণমূল কর্মীরা, এক মুহূর্তের জন্য চোখের আড়াল নয়, পাক্কা ম্যান মার্কিং।
আলী মোস্তফা। আচ্ছা, তার আগে তুমি ভোটার কার্ডটা নিয়েছো? এখানে একবার আসো তো, কোনো অ্যাসিস্ট্যান্ট আমার দেয়নি, আমি বিএলও হিসাবে একাই বেরিয়েছি। এবার লোকাল মেম্বার আমাদের আব্বাসদা, সেই হিসাবে ওনাকে আমি বলেছিলাম যে আমি তো একাই, আমাকে একটু সহযোগিতা করবে। আমি জানতাম না ওরকম পার্টির ঝান্ডা নিয়ে সব আসবে, আমারও নিজেরও ভালো লাগেনি। ম্যান মার্কিং থুরি বিএলও মার্কিং এর জন্য সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আব্বাস আলী। তাতেই ফাউল প্লের গন্ধ পাচ্ছে বিজেপি। তৃণমূলের নেতারা একদম ঝান্ডা নিয়ে বিএলও অফিসারদেরকে ভয় দেখিয়ে ভীতি প্রদর্শন করে বুথে বুথে ঘোরাচ্ছে। আমি সমস্ত বিএলও অফিসারদের বলতে চাই, আপনারা যদি সঠিক না কাজ করেন আপনারা কিন্তু সাঁড়াশি চাপে পড়বেন। আমি ওই বুথের পঞ্চায়েত সদস্য, আমার সাথে কিছু কথোপকথন হয়। সুশান্ত ঘোষ কি বললো না বললো তাতে আমাদের কিছু এসে যায় না। এসআইআর নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে বাংলায়। একদিকে বিজেপি নেতারা ভোটার তালিকা থেকে 1 কোটি বা তারও বেশি নাম বাদ দেওয়ার কথা বলে চলেছেন, পাল্টা তৃণমূলও ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের তত্ত্ব খাড়া করে ময়দানে নেমেছে। সূত্রের খবর, তৃণমূলের নেতা জনপ্রতিনিধিদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বিএলএ মানে বুথ লেভেল এজেন্টদের ছায়াসঙ্গী হয়ে থাকতে হবে বিএলওদের সঙ্গে। নির্দেশ মতো কাজ। বিজেপি যাই বলুক, খানাকুলের এই ছবি তার প্রমাণ। ফুটবল মাঠের মতোই ভোটের কুরুক্ষেত্রেও ম্যান মার্কিং, কিন্তু তাতে ভুয়ো ভোটের দরজায় আগল পড়বে কি? আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ম্যান মার্কিং এ শুধু কি তৃণমূলেরই স্ট্র্যাটেজি? না, সেই ধারাটা এবারে নিয়ে যাচ্ছে বিজেপিও। বিএলও যেখানে যাচ্ছেন ফর্ম বিলি করতে, সেখানে পিছু ছাড়ছে না বিজেপি বিধায়ক। আর বহরমপুরের এই ছবিটা দেখে হাজারো প্রশ্ন তুলছে তৃণমূল, যদিও সেই প্রশ্নে আমল দিতে খুব একটা রাজি নয় বিজেপি। সামনে বিএলও, পিছনে পিছনে যাচ্ছেন বিজেপি বিধায়ক। বুধবার সকালে বহরমপুরে 23 নম্বর ওয়ার্ডের গোড়া বাজারে বাড়ি বাড়ি যান বিএলও অয়ন্তী বাড়ি, এনিউমারেশন ফর্ম বিলি করেন। আর তার সঙ্গে সঙ্গেই ঘুরতে দেখা যায় বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে। আর এই ছবি তুলে ধরে বেনিয়মের অভিযোগ তুলেছে তৃণমূল, যদিও বিজেপি তাতে দমছে না। গেরুয়া শিবিরের দাবি, তারা বিএলওদের সহযোগিতায় পাশে থাকবেন। চূড়ান্ত অন্যায়, একজন বিধায়কের ডিগনিটি আছে, কারণ আমরা আইন তৈরি করি, আইনসভার সদস্য। হয়তো তার এসব জ্ঞানগম্ভীর কিছু নাই। 4.5 বছর তারা মানুষের কাছে যাওয়ার সময় পায়নি। হয়তো মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাবে, ইটপাটকেল ছুটতে পারে, তাই বিএলওর সাথে হয়তো বিএলওর সাথে গেছে। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা সর্বসময়ের জন্য সমস্ত বিএলএ আজকে থেকে শুরু হয়ে গেছে বিএলওদের সাথে সহায়তা করা, আগামী দিনও করবে, যতদিন পর্যন্ত চলবে আমরা করব, আমরাও সাথে থাকবো। সব পলিটিক্যাল পার্টি ছিলেন, আছেন, দেখতেই পাচ্ছেন। তৃণমূল যখন বিএলওদের ম্যান মার্কিং এর স্ট্র্যাটেজি নিয়েছে, সে খানাকুল হোক আর ডোমজুর, তখন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি বা পিছিয়ে থাকে কেন? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। সব বিএলও তৃণমূল নন, কিন্তু কিছু বিএলও খাঁটি তৃণমূল, আর তাদেরকে নিয়ে এই চিন্তায় বিজেপি। দেখুন, বারংবার অভিযোগ উঠছে কিছু বিএলও এই ভোটের কাজ করতে বেরিয়ে গায়ের মধ্যে নাকি তৃণমূল কংগ্রেসের একটা অদৃশ্য জার্সি চাপিয়ে নিয়েছে। বারংবার এই অভিযোগ করছে বিজেপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল। এখন প্রশ্ন হচ্ছে, এই অংশটা বাদ দিয়ে বাকি অংশের বিএলও তারা কি অরাজনৈতিক? মানে যারা তৃণমূল নন আর কি, তাদের মধ্যে কেউ বাম সমর্থক, কেউ বিজেপি সমর্থক বা কেউ কংগ্রেস সমর্থক নেই তো? হয়তো আছে, হয়তো অনেকেই আছে, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল, তাই যাবতীয় চর্চায় ওই তৃণমূল মার্কা বিএলওরা। তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বসেই এনুমারেশন ফর্ম বিলি। প্রশ্নের মুখে মুর্শিদাবাদের ভগবানগোলা 1 নম্বর ব্লকের এক বিএলও। বুধবার সকালে তৃণমূল বুথ সভাপতি মনিরুল ইসলামের বাড়িতে দেখা যায় স্থানীয় বিএলও সোহেল হোসেনকে। ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে সেখানেই শুরু করে দেন এনুমারেশন ফর্ম বিলি। বিএলওর এই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অন্য রাজনৈতিক দলের বিএলওরা।
আপনার কাজ কি এখানে বসা? বাড়ি বাড়ি দেওয়া না এক জায়গায় বসে দেওয়া? কোথায় ঘুরে আসলে? আপনি আমাকে জানিয়েছেন? আপনি জানিয়েছেন ঘুরতে গেছেন? আপনাকে আমি বললাম আপনি আমাকে জানাবেন তো, আমরা তো আছি বিএলএ নাকি? আপনি আমাকে জানাবেন তো বেরোচ্ছি। আপনি বলেছেন, আপনি কালকে কি বললেন যে পুরো ফর্ম পেলে আমি বেরোবো। তৃণমূলের নেতা বিএলওকে চমকিয়ে ধমকিয়ে তার কাছ থেকে SIR এর ফর্ম নিয়ে নিজের বাড়িতে বসে ফর্ম বিলি করছে। এটা সর্বৈব অন্যায় কাজ, বেআইনি কাজ। ওদের দলের হয়ে কেউ কাজ করছে না, বুথ ফাঁকা। সেখানে আজকে মানুষের বিএলও যিনি আছেন সরকারিভাবে, একটা মানুষের পক্ষে সব বাড়ি সম্ভব না, বাইরে থেকে এসে মানুষের বাড়ি চেনা সব সম্ভব না। হয়তো জানতে চেয়েছেন, বুঝতে চেয়েছেন যে কার বাড়ি কোনটা, কোথায় কি ব্যাপার। উত্তর 24 পরগনার টাকিতে আবার তৃণমূল নেতাই বিএলও। নিজের মুখেই সে কথা স্বীকার করেছেন টাকি পুরসভা তৃণমূলের 6 নম্বর ওয়ার্ড কমিটির সদস্য গৌতম মণ্ডল। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি বরাবরই টিএমসি দলের সক্রিয় কর্মী এবং স্থানীয় নেতা। আর সেই স্বীকারোক্তিকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিজেপি। তাদের প্রশ্ন, সক্রিয় রাজনৈতিক দলের কর্মী বিএলও পদে কিভাবে? একজন হচ্ছে পার্টি কার্যকর্তা, সে তৃণমূল, বিজেপি, সিপিএম বিষয় না, বিষয়টা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি। তো রাজনৈতিক ব্যক্তি তো এই কাজটাতে থাকা উচিত নয়, সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী উনি অমান্য করছেন। দক্ষিণ 24 পরগনার কুলপির খেটের পোতা 219 নম্বর বুথের বিএলও আবার তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্ত্রী। বিনা পানি তেলির বিরুদ্ধে কুলপির বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছে বিরোধীরা। বিনা পানি তেলি যিনি একজন ICDS এর কর্মী, তো তিনি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক বয়স হয়ে গেছে, তবু তাকে বিএলও করা হয়েছে এবং তার পরিবর্তে তার স্বামী সেই কাজ দেখাশোনা করছে এবং তার স্বামী একজন তৃণমূলের পঞ্চায়েতের সদস্য আছে। আমার তো বিএলও আজকে নতুন দেয়নি, বিএলও আমি ছিলাম, আমার সঙ্গীরা যারা ছিল আশাকর্মী, ICDS, তাদের তো সব মাস্টারই পেয়েছে, বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার এখানে কারো খুঁজে পাইনি বলে আমার রেখেছে। আর আমার কোনো অভিযোগ নেই, আমার না দিলেও আমার কোনো অভিযোগ নেই। আপনারা কে করতে পারেন, আমার কাছে বিএলও নিয়ে নিন, আমি বিএলও ছেড়ে দিন। কোথাও রাজনৈতিক নেতার চাপে বিএলওদের কার্যত প্রাণ ওষ্ঠাগত, কোথাও আবার খোদ বিএলওই তৃণমূলের নেতা। কিন্তু প্রশ্ন একটাই, আদেও কি নিরপেক্ষভাবে SIR এর কাজ করতে পারবেন বিএলওরা? কৌশিক ঘোষ, দীপঙ্কর দাস, শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা। বিএলওদের কাজ ফুল টাইম জব, আরও একবার মনে করালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এই বিজ্ঞপ্তি জেলা শাসকরা প্রত্যেক বিএলওর কাছে পাঠাচ্ছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিএলওর কাজ করতে গিয়ে শিক্ষা ব্যবস্থা কি লাটে উঠছে? তার কারণ বাড়ি বাড়ি ঘুরে সমীক্ষার কাজ করতে গিয়ে ক্লাসটাই তো ডকে উঠেছে। স্কুলের একমাত্র শিক্ষক বিএলওর কাজে ব্যস্ত, বন্ধ স্কুল, লাটে পড়াশোনা। পুরুলিয়া তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ের একমাত্র প্রধান শিক্ষক রোহিত কুমার সাউ, তিনিও আবার বাগমুন্ডি বিধানসভার 30 নম্বর বুথের বিএলও। আপাতত SIR এর কাজে ব্যস্ত, তাই স্কুলে এসেও ফিরতে হচ্ছে পড়ুয়াদের। আমাদের ছেলেপুলে ভবিষ্যতের জন্যই তো স্কুলে পাঠায়। যদি মাস্টারে মশাই না আসে তাহলে কি করে স্কুলে, যদি একটা দুটো মাস্টার মশাই ব্যবস্থা হয়ে যায় তাহলে ভালো হবে। আমি একমাত্র প্রধান শিক্ষক, আমি শিক্ষা দপ্তর, ঝালদার বিডিও অফিস, SDO স্যার, BDO স্যার সবাই ছিলেন। ওনারা বললেন যে সিঙ্গেল টিচারদের করতে বাধ্যই হবে, কেন নির্বাচনের কাজ বটে, করতেই হবে। আর স্কুলের ব্যাপারটা বলছে আমরা দেখছি, জানাবো কিভাবে স্কুলটা করানো যায়। একই ছবি চৌপাত প্রাথমিক বিদ্যালয়, সেখানকার একমাত্র প্রধান শিক্ষিকা শশীকলা মাহাতো। তার দাবি, একবেলা স্কুল আর একবেলা বিএলওর কাজ করতে হচ্ছে। বিএলওর ডিউটি দিয়েছে, কিন্তু হাফ ডে পর্যন্ত করছি, তারপরে সেকেন্ড ডিউটি করব। কাজের চাপ পড়লে কি সেদিন তো মনে হয় স্কুল বন্ধ রাখতে হবে? সেদিন তো স্কুল বন্ধ রাখতেই হবে। শুধু কি পুরুলিয়ায়, SIR আবহে রাজ্যের অন্য স্কুলগুলিও শিক্ষক শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা। সূত্রের খবর, সেই সংখ্যা 4000-এর বেশি স্কুল। বেশিরভাগ সমস্যা প্রাথমিক স্কুলের ক্ষেত্রেই। একেবারে ভাবছে না যে শিক্ষার অধিকার আইনে তার ফান্ডামেন্টাল রাইট রয়েছে একটা শিশুর তার শিক্ষা পাওয়া। মাসের পর মাস যদি এভাবে বিএলও ডিউটির নামে তুলে নেওয়া হয়, তাহলে পরে এই যে শিশুদের সার্বজনীন শিক্ষা বেসরকারিকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে না? শিক্ষা দপ্তর থেকে কেন্দ্রীয়ভাবে নির্দেশ দেওয়া উচিত, যেখানে শিক্ষক সংখ্যা কমে গেছে বিএলও ডিউটি করার জন্য, পাশের স্কুলে বা কাছাকাছি স্কুলে যদি শিক্ষক বেশি থাকে বা শিক্ষিকা বেশি থাকে, সেখান থেকে টেম্পোরারি বেসিসে শিক্ষক পাঠিয়ে পঠন পাঠনে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারটা
নিশ্চিত করা উচিত। সংকট মোকাবিলায় আপাতত পাশের স্কুলের মাস্টারমশাইদের শিক্ষক শূন্য স্কুলে পড়াতে যাওয়ার ব্যবস্থা করছে জেলা শিক্ষা সংসদগুলি। পঠন পাঠন চুল হয়ে যাক, বিজেপিকে ভোট চুরি করতে হেল্প করতে হবে। স্কুল কার্যত মাছি তাড়াচ্ছে। আপনারাই খবর করেছেন, স্কুলে ছাত্ররা বসে রয়েছে, শিক্ষক নেই। শিক্ষক কোথায়? নির্বাচন কমিশন জোর করে পাঠিয়ে দিয়েছে বিএলওর কাজ করাতে। এসআইআরও হোক, আবার স্কুলের শিক্ষা পদ্ধতির কোনো ব্যাঘাত যাতে না ঘটে এটাও দেখা হোক। এবং আমরা সাধারণভাবে এটা তো জানি যে যখন নির্বাচন হয় তখন বেশ কিছু ক্ষেত্রে স্কুল ইত্যাদি গ্রহণ করা, ক্লাস না হওয়া ইত্যাদি এই বিষয়গুলো রয়েছে এখন পর্যন্ত। ফলে সেগুলোরও বিকল্প ব্যবস্থা ধীরে ধীরে ভাবতে হবে। এর মধ্যে নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে যে বিএলওদের এসআইআর এর কাজ সর্বক্ষণের কাজ, মানে আপাতত বিএলওর কাজ করা মাস্টারমশাইরা অন্য কোনো কাজ করবেন না। তপন হালদার, সুমন মহাপাত্র ও শ্রাবন্তী সাহার রিপোর্ট, TV9 বাংলা। স্বাস্থ্যই সম্পদ, তবে এই স্বাস্থ্যই কি এবার নির্বাচনের একটা ইস্যু হতে চলেছে? এই প্রশ্নটা উস্কে দিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার ফিট বডির চেহারা সেটা আকৃষ্ট কাদেরকে করছে, এই প্রশ্নটাও উস্কে দিয়েছেন তিনি। কারণ সোশ্যাল মিডিয়ায় তার এই সংক্রান্ত ছবি পোস্ট আর ইদানিং দেখলেন আপনারা 30টা পুশ আপ দিয়েছেন, বাকিরা হাঁপিয়ে যাচ্ছেন। তিনি কাকে আকৃষ্ট করতে চাইছেন বা কাদেরকে আকৃষ্ট করতে চাইছেন? নতুন প্রজন্মকে? এটা কি একটা ভোট বা নির্বাচনের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কোনো স্ট্র্যাটেজি? ব্রতচারীর বাংলায় রাজনীতি কিন্তু বরাবরই ফিটনেস থেকে দূরে থেকেছে। হাতে গোনা কিছু ব্যতিক্রম বাদ দিলে বরং বাংলার রাজনীতিতে বড় হয়েছে ধুতি পাঞ্জাবির বাবুয়ানা। কিন্তু সেই ট্র্যাডিশনের দিন শেষ, ফিটনেস এখন বঙ্গজীবনের অঙ্গ হয়ে গেছে। এবারে সেই ট্রেন্ডটা বাংলার রাজনীতিতে হাজির করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির কর্মব্যস্ত দিনের শেষে এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। দুপুরে তৃণমূলের মিছিলে 4 কিলোমিটার হেঁটেছেন, মিছিল শেষে জনসভায় বক্তৃতা, সব শেষে কলকাতার তরুণ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা। সেখানেই চমক, উদ্যোক্তাদের সঙ্গেই অভিষেক অংশ নিলেন পুশ আপ চ্যালেঞ্জে। 30-এর বেশি পুশ আপ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আশেপাশে তখন হাততালিতে ফেটে পড়ছে। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তার জিম লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছিলেন। এবার তার পুশ আপ চ্যালেঞ্জের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জাতীয় রাজনীতিতে ফিটনেসের কথা উঠলে প্রথমেই আসবে রাহুলের নাম। কিক বক্সিং এর রিংই হোক বা ভারত জোড়ো যাত্রা, বরাবরই রাহুল গান্ধীর ফিটনেস আলোচনায় উঠে এসেছে। ফিটনেস ফ্রিক না হলে এই দৌড়ে আর অনেককেও শামিল হতে দেখা গিয়েছে। অনেকেই বলছেন এবারে বঙ্গ রাজনীতিতে সেই ধারা নিয়ে এলেন অভিষেক। রাজনীতিকদের জীবনে ফিটনেসটা যে আরো বেশি জরুরি তা বলছেন এক্সপার্টরাও। রাজনীতিবিদদের ওনারা বলুক না বলুক একটা এক্সটার্নাল মানে প্রেশার থাকে, যেটা ইনওয়ার্ডলি ওদের নিউরোকেমিস্ট্রিতে স্ট্রেসটা বাড়ায়। আননোয়িংলি দেখবেন অনেক রাজনীতিবিদ কিন্তু বিভিন্নভাবে শারীরিকভাবে অসুস্থ হচ্ছেন। সুতরাং ইফ ইউ ডু দ্য ফিজিক্যাল এক্সারসাইজ, রাজনীতিবিদরা সেটা করেন, সেটা লাইক এ সেফটি ভালভ ইন এ প্রেশার কুকার, ইট ডিসিপেটস দ্য স্ট্রেস অ্যান্ড অবভিয়াসলি এক্সারসাইজ করলে মাসল স্ট্রং হবে, জয়েন্ট স্ট্রং হবে, সুতরাং একটা তো ওয়েলবিং থাকবে। ফিটনেসের প্রশ্নে কম যান না অভিষেকের পিসি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। খেলায় মাইলের পর মাইল হেঁটে যাওয়াটা তার কাছে জল ভাত। সেই ট্রেনটাই হয়তো নিজের মতো করে এগিয়ে নিয়ে যাচ্ছেন অভিষেকও। কখনো তিনি জিমে, কখনো বা পুশ আপ করছেন। নতুন প্রজন্মের ভোটারদের কাছে কোথাও একটা কি বার্তা তুলে ধরছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড? নিশ্চিতভাবে তা নিয়েও আলোচনা হতেই পারে। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। বিহারে ভোটের ঠিক আগে হাইড্রোজেন বোমা ফাটালেন রাহুল গান্ধী। হরিয়ানায় ভোট চুরির অভিযোগ করতে গিয়ে হাজির করলেন এক ব্রাজিলিয়ান মডেলকে। তিনি নাকি হরিয়ানার ভোটার। একাত্তা নয়, 10টা বুথের 22টা ভোট দিয়েছেন তিনি। কোথাও নাম সরস্বতী, কোথাও সুইটি, কোথাও সীমা। রাহুলের অভিযোগ, এভাবেই হরিয়ানা বিধানসভা নির্বাচনে 25 লাখ ভোট চুরি হয়েছে।
কে এই রহস্যময়ী? অনেক নাম, কোথাও সীমা, কোথাও সুইটি, কখনো আবার সরস্বতী। তবে নাম আলাদা হলেও হরিয়ানার ভোটার তালিকায় ছবিটা একই। রাহুল গান্ধীর দাবি, হরিয়ানায় গত নির্বাচনে এই রহস্যময়ী দিয়েছেন 22টি ভোট। বিহারে প্রথম দফা ভোটে কয়েক ঘন্টা আগে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে এই বোমাই ফাটিয়েছেন রাহুল গান্ধী। Who is this lady? How old is she? Which state does she come from? What's her name? She votes 22 times in Haryana. I'm going to give a prize if anybody can guess this. Anybody? She's from Brazil. She's a Brazilian model. ব্রাজিলের এই মহিলা একসঙ্গে হরিয়ানা 10টি বুথের ভোটার। রাহুলের যুক্তি, যা একমাত্র কেন্দ্রীয়ভাবেই করা সম্ভব। Now what's interesting about this and why I'm opening with this slide, because this happens in 10 booths. That means that this is a centralized operation. That somebody fed this lady into the electoral list at a centralized level, not at the booth level. হরিয়ানায় 2024 বিধানসভা ভোটে কংগ্রেসকে হারায় বিজেপি। রাহুলের অভিযোগ, ভোট চুরি করেই সেই নির্বাচন জিতেছে পদ্ম শিবির। হরিয়ানায় 2 কোটি ভোটারের মধ্যে 25 লক্ষ ভোটারই ভুয়ো বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। What is the big picture of Haryana? Big picture is 2 crore total voters, vote chori of 25 lakhs, possibly more, but confirmed bias of 25 lakhs. That means 1 in 8 voters in Haryana are fake. রাহুলের আরও অভিযোগ, বিজেপিকে সাহায্য করতে ভুয়ো ভোটার বাদ দেয়নি কমিশন। এমনকি সিসিটিভি ফুটেজও মুছে ফেলা হয়েছে। বেশ কিছুদিন ধরেই ভোট চুরির অভিযোগে হাইড্রোজেন বোমা ফাটানোর কথা বলেছিলেন রাহুল গান্ধী। বুধবারের সাংবাদিক সম্মেলনে সেই বোমাই ফাটালেন। যদিও বিহারের ভোট থেকে চোখ সরাতেই হরিয়ানার কথা তোলা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছে বিজেপি। बिहार में 2 दिन बाद पोलिंग होगा तो उससे हट करके हरियाणा का कहानी सुना रहे थे। इससे साफ मालूम हो गया कि बिहार में तो कुछ बचा नहीं है, इसलिए ध्यान को भटकाने के लिए हरियाणा के इशू को लेके आ रहे हैं। রাহুল গান্ধী কাঠগড়ায় তুলেছেন নির্বাচন কমিশনকে। বিরোধী দলনেতার এই অভিযোগ নিয়ে এবার পাল্টা প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। হরিয়ানার মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে জানানো হয়, 2024 হরিয়ানা ভোটে স্থানীয় স্তরে বিএলএরা অভিযোগ করেছেন মোটে 1180টি। কমিশন সূত্রে তাই বলা হচ্ছে, 25 লক্ষ ভোটার যদি ভুয়ো হয়ে থাকে, তাহলে সরকারিভাবে অভিযোগের সংখ্যা এত কম কেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কেঁচো খুঁড়তে কে উঠে বেরোয়, কিন্তু গড়ের মাঠ খুঁড়লে কি বেরোবে সেটা নিয়ে একটা প্রশ্ন। দেখুন, প্রত্নতত্ত্ব বেরোবে কি বেরোবে না সেটা জানি না, কিন্তু কেলেঙ্কারি নিশ্চিত বেরোবে। একদম রিসেন্টলি আপনাদের মনে থাকবে, কলকাতা ফুটবল লিগের এই গড়াপেটা নিয়ে ইতিমধ্যেই ক্লাব কর্তাকে পুলিশ গ্রেফতার করেছে। তদন্ত কিন্তু সবে শুরু হয়েছে, আর পুলিশ মনে করছে এখানে ছোট বড় অনেক মাথা রয়েছে। জালে কে কে ধরা পড়বে তার জন্য কলকাতা ময়দান অপেক্ষা করছে। ভারতীয় দলে বাঙালি ফুটবলার এখন দূরবীন দিয়ে খুঁজতে হয়। কলকাতার টিম প্রধানেও কার্যত একই হাল। ময়দানে কান পাতলে শোনা যায় বাংলার ফুটবল নাকি মৃতপ্রায়, কিন্তু মরার ওপর খাড়ার ঘায়ের মতো কলকাতার ময়দানে এখন ম্যাচ ফিক্সিং এর ঝাঁকুনি। যে বাংলার ফুটবল ঘিরে চারদিকে হতাশা, সেই বাংলার ফুটবলেই ম্যাচ ফিক্সিং শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শতাব্দী প্রাচীন খিদিরপুর ক্লাবের নাম জড়িয়ে যাওয়া, কলকাতা পুলিশের হাতে সন্দেহভাজনের গ্রেফতার হওয়ার ঘটনা সবার জানা। কিন্তু প্রশ্ন, এই মৃতপ্রায় বাংলার ফুটবল নিয়ে ফিক্সিং হচ্ছে কিভাবে? কলকাতা ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে ময়দানের ছোট ছোট ক্লাবে এখন টাকা ও লোকের অভাব। এই সুযোগে ক্লাবে ক্লাবে ঢুকে পড়ছে এক শ্রেণীর এজেন্ট। দল তৈরি ও পরিচালনার দায়িত্ব নিচ্ছে এজেন্টরা। এক সংস্থা বা ব্যক্তি একাধিক ক্লাবের দল চালাচ্ছে। তৈরি হচ্ছে এজেন্টদের এক বিরাট নেটওয়ার্ক। সেই নেটওয়ার্কের হাত ধরেই গড়ে উঠছে ফিক্সিং চক্র। টাকা আসছে ভিন রাজ্য, এমনকি বিদেশ থেকেও। ফিক্সিংয়ের অভিযোগে খিদিরপুর কর্তা হিসেবে যে আকাশ দাসকে গ্রেফতার করা হয়েছে, সেও এই নেটওয়ার্কের এক এজেন্ট। শতাব্দী প্রাচীন খিদিরপুর ক্লাবের সঙ্গে তার যোগটা আদি অনন্ত নয়, মাত্র গত কয়েক বছরের।
মাঠে ভ্যালু হিসাবে আগে অন্য একটা ক্লাব করতো, দিয়ে আমাদের ক্লাবে এসেছে। আমাদের তখন ক্লাবের লোক সংখ্যা লোকবল নেই, আমরা তখন পেনু একজন টিম করছে না, আমার 2 বছর তো ভালো রেজাল্টই করেছে, মিথ্যা তখন 3 বছর ভালো রেজাল্ট করেছে। এবার কোন ম্যাচ কি করেছে সেটা আমরা বুঝতে পারবো না। অতীত বলে পেটে খিদে না থাকলে এই বাংলায় বড় ফুটবলার হওয়া যায় না। গোটা কাণ্ডে যে তরুণ ফিটনেস ট্রেনার হুইসেল ব্লোয়ারের কাজটা করেছেন, সেই কুন্তল চক্রবর্তীর মুখেও টাকার টোপের কথা। পেটে খিদে না থাকলে ভালো কিছু করা যায় না, আর এই টাকাটা দিয়ে সেই খিদেটাকে মেরে দেওয়া হচ্ছে। হাতে হাতে এতগুলো টাকার এক একটা ম্যাচের পেছনে, এক একটা গোল ছাড়ার পেছনে এত এত লক্ষ লক্ষ টাকা দিয়ে তাদের সেই পেটের খিদেটাকে মেরে দেওয়া হচ্ছে। টাকা পাক, কিন্তু স্বচ্ছ উপায়ে টাকা পাক। প্লেয়ারদের থেকেই খবর পেতেন কুন্তল, সেই মতোই খবর ও তথ্য প্রমাণ পৌঁছে দিতেন আইএফএ অফিসে, যার জন্য প্রাণনাশের হুমকিও পেয়েছেন। এখনো পর্যন্ত গ্রেফতার 3, কিন্তু এই কজনের পক্ষে গোটা নেটওয়ার্ক চালানো সম্ভব? চক্রের মাথা কারা? ম্যাচ ফিক্সিংটা তো শুধু কলকাতা লিগের প্রবলেম নয়, সারা ভারতীয় ফুটবলের প্রবলেম। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে তুমি যদি দেখো, এত ভালো অ্যাকশন কোনো স্টেটের পুলিশ নেয়নি। তদন্ত, গ্রেফতারি, জিজ্ঞাসাবাদ চলছে, আরও হবে, কিন্তু শাস্তি? এই প্রসঙ্গে বিস্ফোরক আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়। আমাদের দেশে যে ম্যাচ ফিক্সিংয়ের মতো অপরাধ নিয়ে কোনো আইনই নেই। আলটিমেটলি কিচ্ছু হবে না। অ্যাজ অফ নাও আইন যে আমাদের আছে তাতে কিচ্ছু হবে না। দুঃখের বিষয়, বেশ কিছু বড় ঘটনা হয়ে যাওয়া সত্ত্বেও ভারতীয় আইনে কোনো পরিবর্তন বা এগুলো অ্যাড করা হয়নি ম্যাচ ফিক্সিং। ক্রিমিনাল অফেন্স বলে ধরা মুশকিল আছে। আদালত শাস্তি দিতে পারবে না, শাস্তি দেওয়ার দায় শুধু নিয়ামক সংস্থার। ক্রিকেটে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা দেশে ঝড় তুলেছিল, কড়া ব্যবস্থা নিয়েছিল বিসিসিআই। বাংলার ফুটবলে ম্যাচ ফিক্সিং একটা দমকা হাওয়া নিয়ে এসেছে, সেই হাওয়া ঝড় হয়ে উঠতে পারবে কি? ক্যামেরায় পিকু দাসের সঙ্গে কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, আপনার যদি কোনো বিস্কুট পছন্দ না হয় তাহলে আপনি কি করেন? খুব বেশি হলে আর একটা বিস্কুট খান, তাই তো? কিন্তু পূর্ব বর্ধমানের রায়নার হোসেন বললাম, সে কি করেছে জানেন? সে খুন করে বসেছে বিস্কুট পছন্দ না হওয়ায়। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিস্কুট পছন্দ না হওয়ায় সে কেড়ে নিয়েছে দোকানির প্রাণ। বিস্কিট খায় বিলেতের লোক, 1 কাপ চায়ে বিস্কুট চায় বাঙালি। চিপিয়ে অথবা ভিজিয়ে চায়ের সঙ্গে বিস্কুট চায় পেটে। চা বিস্কুট খেতে গিয়েছিলেন রায়নার হোসেন মোল্লা। বিস্কুট পছন্দ না হওয়ায় দোকানির সঙ্গে শুরু হয় বচসা। 1 কথা 2 কথা, তারপর দুজনেই দুজনের দিকে তেড়ে যান। দুজনের হাতেই বাঁশ। সিসি ক্যামেরার ছবিতে দেখা গেছে হোসেন মোল্লা বাঁশের বাড়ি মারেন চা দোকানি ফরিদ আলী শেখের মাথায়। সঙ্গে সঙ্গে রাস্তায় লুটিয়ে পড়েন ফরিদ। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় চা দোকানির। চা খায়, বিস্কুট খায়, যে বলে যে পয়সা ভালো লাগে, চা ভালো লাগে, পয়সা দেবো না, পালিয়ে যাচ্ছিল। তো ওই নিয়ে 2-1 তলা থেকে হয়। হঠাৎ করে একটা বাস তুলে দিয়েছে, মাথা মেরে দিয়েছে। তারপরে আমার সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করি। হসপিটাল থেকে স্থানান্তরিত করার আবার ফ্যামিলিতে ভর্তি করি। তারপর আবার রাত্রে 2টোর সময় মারা যায়, খবরটা পেলাম। পেশায় রাজমিস্ত্রি হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রায়নার খালের পুল তবু মগ্ন আছে চায়ের চর্চায়। বিস্কুট পছন্দ না হওয়ায় চায়ের দোকানদারকে খুন এখনো ভাবতে পারছেন না প্রত্যক্ষদর্শীরা। রায়না থেকে মনতোষ পোদ্দারের রিপোর্ট, TV9 বাংলা।